3 বছরের ছেলে সন্তান অহির ডুকরে ডুকরে কাঁদছে, মা মা বলে চিৎকার করছে। তবু তার মা কোনো উত্তর দিচ্ছে না। আর উত্তর দিবেই বা কীভাবে? মুন্সিগঞ্জের মেয়ে দীপা, যে অহিরের মা, সেই মাকে হত্যা করল অহিরের বাবা। কী জন্য হত্যা করেছে? কি এমন দোষ করেছিল? কি এমন অপরাধ ছিল দীপার? শুধু কি যৌতুক, পয়সা, অর্থ? একজন মানুষের কতটুকু অর্থের প্রয়োজন হয়? একজন মানুষের ক্ষুধা নিবারণের জন্য কতটুকু ভাতের প্রয়োজন হয়? তারপরেও তো মানুষ লোভ করে, আর সেই লোভ থেকেই যৌতুক। যৌতুকের জন্য অহিরের বাবা দীপার স্বামী মোর্শেদ নৃশংসভাবে হত্যা করে দীপাকে। হত্যার পর যা হয়, ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হলো দীপাকে। ঘটনার স্রোত ঘুরানোর চেষ্টা হলো অন্য এক খাতে, কিন্তু আমাদের ইগল টিম সেখানে গিয়ে উদ্ঘাটন করলো এক অজানা কাহিনী। আজ আমরা আপনাদেরকে সে অজানা কাহিনীর সাথে পরিচয় করিয়ে দেব। চলুন মুন্সিগঞ্জে। মাত্র 3 মাস আগেও এই বাড়িটি মুখোমুখি ছিল এক তরুণী গৃহবধূর চপল ছন্দে। কত স্বপ্নই না ছিল 6 বছরের বিবাহিত জীবনে। ছিল 3 বছরের ছোট্ট শিশু অহিরের আদরে অবুঝ ছোটাছুটি। কিন্তু সব কোলাহল যেন মুহূর্তে হারিয়ে গেল মৃত্যুর হিমশীতল অতল অন্ধকারে, আচমকা দমকা হয়। যৌতুকলোভী স্বামীর বিষাক্ত ছোবলে মুহূর্তেই নিভে গেল তন্বী তরুণী দীপার জীবনের দীপাবলি। কি হয়েছিল? কেন কেন দীপাকে এমন অসময় চলে যেতে হলো? চলুন দীপার জীবনের ফ্ল্যাশব্যাকে। হ্যাঁ, এই হচ্ছে হালিমা তানজিম দীপা। মুন্সিগঞ্জ জেলার নগর কসবা পানপাড়া গ্রামের মেয়ে দীপার বিয়ে হয় 2004 সালের 5 আগস্ট। স্বামী খোরশেদ মিয়াজি মুন্সিগঞ্জ জেলার কোটগাঁ লিচুতলা গ্রামের ছিলেন। বিয়ের পর দীপার স্বপ্ন গড়ে উঠেছিল তার শ্বশুরবাড়িকে কেন্দ্র করে। শুধু স্বপ্নই নয়, দীপার উপর স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের লোমর্ষক কাহিনীও ধীরে ধীরে গড়ে উঠছিল শ্বশুরবাড়িকে কেন্দ্র করে, দীপার প্রিয়জনের অজান্তে। মা, বাবা আর একমাত্র যক্ষের ধন শিশুপুত্রকে রেখে দীপা চলে গেছে সব কষ্ট, সব অপমান, স্বামীর নির্যাতনের একেবারে ঊর্ধ্বে, অচিন্তনে। দীপা আত্মহত্যা করেছে। প্রথমে ফোনে দীপার বাবা হাজি আব্দুর রহমান ব্যাপারীকে জানায় দীপার স্বামী মোর্শেদ মিয়াজি। সত্যি কি আত্মহত্যা করেছিল দীপা, নাকি এটা কোনো ষড়যন্ত্রের নাট্যাংশের মহড়া ছিল? আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, আপনার প্রত্যেকদিন আমি পুরো জিয়ারত করতাম। আমি তার কথা বলতে আর কিছু বলতে পারি। প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ি আমি তার কবরটার পাশে দাঁড়াই। ওর জন্য দোয়া করেন, ওর জন্য আল্লাহ ব্যস্ত নসিব করে, যদি কোনো গুণ থাকে সেটা যেন আল্লাহ মাফ করে দেওয়া ব্যস্ত নসিব করে। আর কি এর চামো, আমার মেয়ে তার ফিরে পাবো না, তাকে যেন শাস্তি হয়। প্রথমে তো ওদের কাবিন হয়েছিল। কাবিন হওয়ার পরে যখন নাকি উঠাই দেওয়ার জন্য কথাবার্তা ফাইনাল হলো, তখন ওই ফার্নিচারটা নিয়ে যে কী দিব এগুলো নিয়ে যে আমরা বললাম যে আমাদের যা ইচ্ছা, তো প্রথমে কোনো কথাই ছিল না। পরে ওই অ্যাডভোকেট কপির যে মোর্শেদের ভগ্নিপতি, ও বলতেছে যে নানান ধরনের ফার্নিচার দাবি করতেছে। তখন
আমরা বলছিলাম যে এখন তো আপনারা অনেক কিছু চাইতেছেন, কিন্তু তখন তো কিছুই চান নাই, এগুলো তো আপনার মেয়েই থাকবো। তারপরেও কষ্ট করে দিছি, তো যেভাবে হোক দেওয়ার পরে ওই ফার্নিচারগুলো তো পছন্দ হয় নাই। এটা নিয়েই যেদিন দিতে গেছি ওদিনই ও ফার্নিচারগুলো আমাদের নিয়ে ঢুকতে দিতেছে না, যেগুলো কী ফার্নিচার নিয়ে আসছে এগুলো হবে না, অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু বলে ওদেরকে দিয়ে আসছি। তারপর প্রায় এই ফার্নিচারগুলো নিয়ে গন্ডগোল হইতো। একদিন ছোটো বোন আমার ফোন করে বলতেছে, ভাইয়া তুই এখনই আস। গেছি, যাওয়ার পর বলতেছে যে তোরা কী ফার্নিচার দিছস, এগুলো নিয়ে সবসময় গন্ডগোল হয়, যদি ফার্নিচার নিয়ে যা আমারও নিয়ে যা। তারপর আমি ওরা বুঝাতে যে মুর্শিদের বাসায়, তখন মুর্শিদে বললাম, এখানে আমার আব্বা যেগুলো দিচ্ছে এগুলো তোর পছন্দ না হয়, আপনি যেই ফার্নিচারটা পছন্দ করবেন আমি সেইটাই আপনাকে কিনে দেবো। তো আমার একমাত্র ছোটো বোন, খুব আদরের আমার বোন, যেটা চাইবেন ওইটাই দেবো, আমি না করবো না। তোর কিছু বলেন না এটা নিয়ে। তোর বাড়ির পাশের ভাড়াটিয়ারা কয়েকজন ছিল, তারা বললো যে ওর ভাই যেটা বলছে এরপর কোনো কথা নাই, তোমার সাথে তুমি এটা নিয়ে ওরা কিছু বললো না, যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি বললো, ওরা বললো। ওর বন্ধুরা ছিল কয়েকজন। তারপর থেকে প্রায় এই ফার্নিচার নিয়ে গন্ডগোল করতো। কয়েকদিন পর পরে তার আগে একবার জমি কিনবো এই জন্য টাকা নিছে, এবার ঘর উঠাবো এখন টাকা নিছে, তারপরে এখন আবার বলছে মার্কেট করবো একটা। আর ওই কবির যে ওর ভগ্নিপতিটা আছে ওই সব কিছু মানে করতো। আর ওর যে ওর দুটা বোন আছে, ছোটো যে দুটা বোন, ওরা সব সময় জ্বালা যন্ত্রণা করতো। যদি একদিন যাইতাম, যাই আমি কোনোদিন দেখি নাই যে আমার বোনটা একটু হাসি মুখে আছে বা একটু কিছু। 17 অক্টোবর 2010 ওই দিন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে স্ত্রী দীপাকে নিয়ে আসে যৌতুকলোভী পাষণ্ড স্বামী আর তার শ্বশুরবাড়ির লোকজন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দীপাকে মৃত ঘোষণা করলে নিথর নিষ্প্রাণ দীপাকে হাসপাতালে ফেলেই পালিয়ে যায় স্বামী আর তার আত্মীয় স্বজনেরা। দীপার শ্বশুরবাড়ির লোকজনের এমন অদ্ভুত আচরণে সবার মনে সন্দেহ উকি দেওয়াটা কি খুব অস্বাভাবিক? নিজের গয়নাগুলা অন্যের কাছ থেকে কইরা সুদে আইন না ওর স্বামীরে টাকা দিত এমনি করে। তখন বলতাম, নিষেধ করলাম, দীপ তাহলে তুই এগুলো কেন করস? কাপা আমি যার মার সহ্য করতে পারি না, ওই কথা বলছে, আমি আর মায়ের সহ্য করতে পারি না। প্রচন্ড মারতো? হ্যাঁ, ওকে প্রচণ্ড মারতো। এমনকি আমার একটা মাত্র ভাইয়ের যে বিয়ের সময় যে গায়ে হলুদের নিচে সেদিন নিয়ে গেছে, কোনো একটা ঈদ অনুষ্ঠান মানে যে কোনো একটা উৎসবের মধ্যে আমার বোন একটা উৎসব আসতো আর আমার বোনের শরীরে শুরু হইতো মারধর, কিন্তু কখনো মধ্যে বুঝতে দিত না আমাদেরকে। সবার সামনে হাইসা ও ছিল আমাদের বাড়ির সবার, এরকম করে নিজের দুঃখটাকে আড়াল করে সবসময় রাখতো। আমি বাসা ছিলাম না, আমি ওদিন চিরং ছিলাম। আব্বার কাছে ফোন করছে, আব্বা আমার ফোন করছে, দীপ অসুস্থ। আমি সাথে সাথে মুর্শিদের ফোন দিচ্ছি, মুর্শিদ আমার বলছে দীপা তো নাই। আমি কই কী কম ওর সাথে, আমি তো এটা মানি না, দীপাই মরতে পারে না, আমার ছোটো বোন ও মরতে পারে না। কয় দীপাই ফাঁসি দিচ্ছে, আমি অসম্ভব, আমি বিশ্বাস করি না দীপাই ফাঁসি দিতে পারে না। দীপা মোর্শেদের দাম্পত্য জীবনের 6টি বছরে দীপার জন্য ছিল খুবই লোভের বিষাক্ত আঁচড়। যৌতুকলোভী মোর্শেদের কুচক্রে নির্যাতনে দিনে দিনেই দীপার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, যন্ত্রণাময়। ছোট্ট এই টিনের বাড়ির প্রতিটি ইঞ্চিতে যেন ছড়িয়ে রয়েছে দীপার জন্ম আর বেড়ে ওঠার হাজারো স্মৃতি। দিনে দিনে বড় বেশি শোকার্ত হয়ে উঠছে যেন স্মৃতিগুলো। দীপার ব্যবহারের সব জিনিসপত্র ঠিক তেমনই আছে, নেই শুধু পরিবারের ভালোবাসার মানুষটি। যৌতুকের লোভে অন্ধ, ঘৃণ্য, নীচ মোর্শেদ মিয়াজি তার ছোট্ট 3 বছরের অবুঝ ছেলে অহিরকে তার মায়ের মমতা থেকে চিরবঞ্চিত করতেও এতটুকু দ্বিধা করেনি। এতটাই পাষণ্ড আর অর্থলোভী বিকৃত হায়না মোর্শেদ মিয়াজি। 24 বছরের হাস্যময় তরুণী দীপার মৃত্যুকে তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে বারবার বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা চালায়। এদিকে দীপার বাবা মা ভাই বোনের দাবি দীপা আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। ওর বাম হাতের এই আঙুলটা ভাঙা ছিল, ওর পায়ের মধ্যে হ্যাঁচড়ের দাগ ছিল, এই গলার মধ্যে কোথাও কোনো দড়ি যে তোমার ফাঁস দিয়ে যে দাগটা চিহ্ন থাকে একটা কোনো স্পট ছিল না। আর ওর মানে প্রস্রাবের সব কিছু স্বাভাবিক এবং
মলিন, কিন্তু ফাঁসিতে মরলে সাধারণত জিভা বেরোবে বা বিৎকরি কোনো কিছুই তাদের মধ্যে ছিল না। ওই দারোগা ওর শরীরে যে আঘাত, মাথায় যে আঘাতটার কথা লাগছে ওটা পরে প্রথমে ও লেখে নেয়। তো আমাদেরকে প্রথমে বলতেছে একটা সাদা কাগজ দিছে যেটার মধ্যে আমারে এবং আমার আব্বারে সই করতে বলতেছে। তো আমারে দেখান যে একটা লোক, যে লোকটা বলতে পারবো যে আমার বোন ফাঁসি দিছে, তাহলে আমি এখানে সই করবো, নাহলে আমি এখানে সই করবো না। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার এহসানুল করিমের সাথে। আপনারা 18/10/2010 দীপা হত্যা মামলার উপর একটা ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছেন, যেখানে সিভিল সার্জন সাহেব সাইন করেছেন এবং আপনি রিপোর্টটা লিখেছেন যে এটা সুইসাইডাল না হোমিসাইডাল। তো এই রিপোর্টের ক্ষেত্রে আপনারা ডেড বডিটাকে যেভাবে পোস্টমর্টম করেছেন কি পেয়েছেন, কিভাবে পেয়েছেন? আমরা তার মাথার মধ্যে তার ক্লটেড ব্লাড পেয়েছি। একটা ছিল লাইগাসার মার্ক, হ্যাঁ, লাইগাসার মার্কটা ছিল ব্যাকওয়ার্ড ডাউনওয়ার্ড সাইডে, হ্যাঁ, যা আমরা নর্মালি এটা আপওয়ার্ড সাইডে থাকে, হ্যাঁ, এর ডিরেকশনটা একটু ভিন্ন থেকেছিল। আর যেটা ছিল একই সাথে তার এই ফ্রন্টাল রিজন সুইলিং ছিল, প্যারিটাল রিজনে সুইলিং ছিল, মানে মাথার মধ্যে আঘাত ছিল। আমরা যে কারণে এই রিপোর্টটা আমরা হোমিসাইড বলে ডিটেক্ট করি সেটা হলো তার মাথার আঘাতের কারণে। এই আঘাতটা কি দিয়ে হতে পারে বলে? এটা তো যে কোনো ব্লান্ট উইপন দিয়ে হতে পারে। ব্লান্ট উইপন বলতে এটা লাঠি, বাড়ি অথবা কোনো তাকে ধরে একটা জোরে কোনো দেয়ালের সাথে মারলো, বাড়ি মারলো, হ্যাঁ, সেক্ষেত্রে এই ধরনের আঘাত হতে পারে। একজন চিকিৎসক হিসেবে, একজন চিকিৎসকের বাইরে একজন মানুষ হিসেবে আপনি যেটা দেখেছেন তাতে আপনি কি পেয়েছেন? আমি যেটা পেয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার জ্ঞান এবং বিশ্বাস মতে যে এটা মাথার আঘাতটা ডেফিনেটলি এটা কোনো আঘাতজনিত কারণে হয়েছে এবং আঘাতজনিত কারণটা এটা হোমিসাইডাল হওয়া হবে। আঘাতজনিত কারণে সে মারা গেছে, তার মানে আত্মহত্যা না? আত্মহত্যাটা না। লুৎফা দেওয়ান আমাকে যথেষ্ট মানে রিকোয়েস্ট করছে, কিন্তু আমার স্টাফে অনেক কিছু করতে পারবো না, কারণ এটা একটা মার্ডার কেসে আমি মানে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আসলে। মানে সে চাচ্ছিল যে লুৎফা চাচ্ছিল একটু অনুকম্পা তো চাইতেই পারে, আমার স্টাফ হিসেবে আমার কাছে অনুকম্পা চাইতেই পারে সে চাইছিল যাতে এই চাপে সুইসাইড দেখায়। হ্যাঁ, না, সেটা ওইভাবে বলছে যে স্যার আমাদের একটু যদি পারেন হেল্প করেন, তো আমি আসলে হেল্প করে। দীপার পোস্টমর্টেম রিপোর্ট আর ডাক্তার সাহেবের কথায় এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে যে আত্মহত্যা নয়, দীপাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নারকীয়ভাবে, পরিকল্পনার ছকে। কি অন্যায় ছিল দীপার? কেন তাকে শ্বশুর বাড়ি আর স্বামীর কাছ থেকে পেতে হতো এমন অমানবিক রূঢ় পৈশাচিক আচরণ? আমরা 5 বোন, মোর্শেদ দীপাকে কেন মারলো? বাঁচায় রাখতো। আমরা তো একটু দেখতাম। আজকে আসছে, একবারে কেউ ফোন করে নাই যে আপা কত দূর আছো, কতটুক পথে আছো, একবারে কেউ ফোন করে নাই। আমার শাশুড়ি যে অত্যাচার দীপার উপর করছে, মোর্শেদ যে অত্যাচার করছে, এর বিচার আমরা চাই। মোর্শেদ তোমার বোনের মারতে মারতে পেটটা সমস্ত পেট দাগ করে ফেলছে, কিন্তু আমরা কিছু করতে পারি নাই। আইসোকে দেখতে পর্যন্ত পারি নাই। আমার বোনটাকে কাটতে হয়েছে, পোস্টমর্টম করতে হয়েছে শুধু সত্য জানার জন্য। আমরা কিছু করতে পারি। সত্য জেনেছি, কিন্তু আমরা কোনো বিচার পাচ্ছি না। শেষ জীবনের সবটুকু সম্বলের বিনিময়ে মুখোশধারী যৌতুকলোভী মোর্শেদের হাতে আদরের সন্তানকে তুলে দিয়েছিলেন দীপার অসহায় বাবা মা। ঘৃণ্য নীচ যৌতুকলোভী জামাই মোর্শেদকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সব মিলিয়ে দেওয়া হয়েছিল প্রায় 4 লক্ষ টাকা। কিন্তু তাতেও মেটেনি মানুষরূপী হায়না মোর্শেদ ও তার বাড়ির লোকজনের। আর সেই লোভের বলি হয়েই দীপাকে ঝরে পড়তে হলো এমন করুণভাবে অকালে। সন্তানহারা মায়ের কান্নার বিলাপ কি পৌঁছবে না বিধাতার কাঠগড়ায়? অসহায় বাবার দীর্ঘশ্বাস আর অভিশাপে কি একটুও টলবে না অপরাধীর ভিড়? দীপার জীবনে স্বামী আর শ্বশুরবাড়ির হাতে নির্যাতনের শেষ কটি মুহূর্তের একমাত্র সাক্ষী ছিল দীপার 3 বছরের একমাত্র অবুঝ সন্তান অহির। মা বাবার ভালোবাসায় যখন অহিরের সিক্ত হওয়ার কথা, ঠিক সেই বয়সেই অবুঝ এই শিশুকে নিজের চোখের সামনে দেখতে হলো মমতাময়ী মায়ের এমন করুণ, মর্মান্তিক, অস্বাভাবিক মৃত্যু।
বাবার এমন পাশবিক অমানবিক আচরণ ছোট্ট নিষ্পাপে শিশুটির নরম মনে কতটুকু প্রভাব ফেলবে আমরা জানি না। কেমন করিবা নিষ্পাপ অবুঝ মাহারা ছোট্ট অহির ভবিষ্যতে নিজেকে মানিয়ে নেবে কঠিন ভয়ঙ্কর এই বাস্তবতার সাথে? এর জবাব আমাদের কাছে নেই। তোর আম্মুকে কে মেরেছে? আব্বু মেরেছে লাঠি দিয়ে। কিভাবে? কোথায় মেরেছে? কপালের মাথায়। কপালের মাথায়? তুমি দেখেছো? মায়ের কোলের পরম উষ্ণতা আর কোনোদিন পাবে না ছোট্ট অহির। শিশুতোষ অবুঝ দুটি চোখে সারাক্ষণ যেন ঝরে পড়ে মায়ের বুকে মুখ লুকানোর আকুলতা। অবুঝ কোমল কুচি দুটি হাত চঞ্চল হয়ে ওঠে আধুনিক প্রযুক্তির মাঝে ফিরে পেতে দূর আকাশে হারিয়ে যাওয়া মমতাময়ী মাকে। আর কত নিষ্পাপ অসহায় জীবন তলিয়ে যাবে মৃত্যুর হিমশীতল অতলে, যৌতুকের বিষাক্ত মরণ ছোবলে। সারা বাংলাদেশ উৎকণ্ঠায় তাকিয়ে রয়েছে এই প্রশ্নের জবাব পেতে। দীপা হত্যায় অভিযুক্ত আসামি এবং আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আগামী পর্বে দেখবেন। আমাকে কে চিনে দিল? আমি মামলাটির এখন কি অবস্থা আছে এবং প্রথম থেকে আপনারা কি দেখেছেন? আমরা ওখানে যে সিচুয়েশন পেয়েছি, ঘরের দৃশ্য প্লাস লাশের যে পরিস্থিতি পেয়েছি, তাতে আমাদের কাছে প্রথমেই তারা যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল, এটা আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। আসলে বিবাদী পক্ষের যে দাবি যে দিবা আত্মহত্যা করেছে, এটা মোটেও সঠিক না। পুলিশ যেই যে আপনি বেশি দিবেন, আপনার কথা বলবে, আমি কম দেবো, আমার ভুলে যাবো, আমারটা ঠিকই পকেটে নিব। এর যদি ব্যতিক্রম পান, তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি নেব। আপনি নিজেই আপনার নিজের সাক্ষী। আপনি নিয়ে আসেন ফারুক স্যারকে। কিভাবে আমি নিয়ে আসলাম, কোন জায়গাতে নিয়ে আসলাম, এটা আপনি ফারুক স্যারের বাসায় যে আপনি নিয়ে আসছেন তাকে, মানে সম্পূর্ণ দোষী কিন্তু আপনি বলছেন যে ডেড বডি এখানে ঝোলানো ছিল এবং সে সুসাইড করেছে এবং তার সমস্ত শরীরে কোথাও আঘাত ছিল না। দেখেননি না। তাহলে পোস্টমর্টম রিপোর্টে কেন আঘাতটা আসছে? আমরা সবাই বলে থাকি আইন অন্ধ, আইনের কাছে জাত বিভেদ ধর্ম বর্ণ ধনী দরিদ্র এমন কিছুই নেই। যদি তাই হয় তাহলে দীপার হত্যাকাণ্ডের মামলা রুজু হওয়ার পরেও কেন দীপার হত্যাকারীরা এখনও পুলিশের হাতে ধরা পড়েনি? আমরা প্রশাসনের সবাইকে অনুরোধ জানাবো, দীপার মতো একটি ছোট্ট জীবন, একটা সুন্দর জীবন যাতে আর না ঝরে যায়, তার জন্য একটি উদাহরণস্বরূপ একটি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই যৌতুকের বলিকে আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে। আপনাদের চারপাশে এই ধরনের যে কোনো ঘটনা আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, 2য় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016-897। ইমেলও করতে পারেন বিবেকের কাছে প্রশ্ন atn@yahoo.com। দীপা যেমন এখনও বিচার পাচ্ছে না, শুধু একটু চিন্তা করে দেখুন, আজকে এই দীপা যদি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেত্রী কিংবা যে কোনো মন্ত্রীর আত্মীয় হতেন কিংবা মেয়ে হতেন, তাহলে কি অবস্থা হতো? কত দ্রুত তার বিচার কার্য সম্পন্ন হতো।
আমরা তো সবারই সন্তান। এ দেশ, এ রাষ্ট্রনায়ক এবং এ জাতির যারা স্রষ্টা, তাদের সবার কাছে আমরা সন্তান তুল্য। আমরা জনগণ, সবার অধিকার সমান। তাই আমরা দীপার ন্যায্য বিচার চাই। আপনি কি নির্যাতিত, লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান। আমাদের ইগল টিম ছুটে যাবে আপনাদের কাছে।